নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 2 ঘন্টা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো তাহলে প্রথম টপিকে কী বলছে দেখে নাও। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। কটি? 12টি। চলো প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলছে বায়ুর চাপ মাপা যন্ত্রটির নাম কি? আর হ্যাঁ, এখান থেকে তোমরা হুবহু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। চলো 1 নম্বর কী বলছে প্রশ্ন দেখো। বলছে বায়ুর চাপ মাপা যন্ত্রটির নাম কি? উত্তর কি? উত্তর হলো ব্যারোমিটার। 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্ন হলো ভারতে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় কোথায়? উত্তর হবে সুন্দরবনে। 3 নম্বর প্রশ্ন হলো উষ্ণতার প্রসার বেশি কোথায়? উত্তর হবে রাজস্থানে। 4 নম্বর প্রশ্ন হলো মৌসুমি শব্দের অর্থ কি? উত্তর হলো ঋতু। 5 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের জলবায়ু আকৃতি হলো? উত্তর হলো উষ্ণ আর্দ্র। 6 নম্বর প্রশ্ন হলো বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের? উত্তর হবে পশ্চিম ঢাল। 7 নম্বর প্রশ্ন হলো জৈব পদার্থ বেশি পরিমাণে থাকে কোন মাটিতে? উত্তর হবে পলি মাটিতে। 8 নম্বর প্রশ্ন হলো জলদাপাড়া একটি কি অরণ্য? উত্তর হবে অভয়ারণ্য। 9 নম্বর প্রশ্ন হলো গাছগুলি মোচার মতো দেখতে হয় কোন অরণ্যে? এটা হবে উত্তর হবে ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে। 10 নম্বর প্রশ্ন হলো তুলা চাষ সবচেয়ে বেশি ভালো হয় কোন মাটিতে? উত্তর হবে কালো মাটিতে। 11 নম্বর প্রশ্ন হলো উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় কি? উত্তর হবে সর্পগন্ধা। 12 নম্বর প্রশ্ন হলো যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে? সুরক্ষিত অরণ্য, সংরক্ষিত অরণ্য না অভয়ারণ্য? উত্তর হবে সুরক্ষিত অরণ্য। চলো 2 নম্বর টপিকে কী বলছে দেখানো। বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো কটি 8টি। 1 নম্বর প্রশ্নে কী বলছে? বলছে বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচ বায়ুস্তরের নাম কি? উত্তর হলো ওজোন স্তর। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? উত্তর হবে মৌসিনরাম, যেটা আসামে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন হলো পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর হলো ঋতু অনুযায়ী এক দেশ থেকে আরেক দেশে গমনকারী পাখিকে পরিযায়ী পাখি বলা হয়। 4 নম্বর প্রশ্ন হলো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? উত্তর হলো 21শে মার্চ। 5 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? উত্তর হলো দক্ষিণ গঙ্গোত্রী। 6 নম্বর প্রশ্ন হলো কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? উত্তর হলো অ্যানিমোমিটার। 7 নম্বর প্রশ্ন হলো কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? উত্তর হলো 1972 সালে। 8 নম্বর প্রশ্ন হলো দাক্ষিণাত্যে মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হলো আনাইমুদি। 9 নম্বর প্রশ্ন হলো পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? উত্তরে কি বলছে দেখো। বলছে পশ্চিমী ঝঞ্ঝা বলতে শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত এক ধরনের ঘূর্ণিঝড়কে বোঝায়, যা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটায়। 10 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর শীতলতম ও জনবসতিহীন স্থানের নাম কি? উত্তর হলো আন্টার্কটিকা মহাদেশ। 3 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে যে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একটা প্রশ্নের মান কত? 2 করে। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও। 3-এর কি বলছে? বলছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য লেখো বা বলো। উত্তর কি বলছে দেখো। প্রথম হলো সময়কাল। বলছে আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ে কয়েক ঘন্টা বা দিনের বায়ুমণ্ডলীয় অবস্থা। অন্যদিকে জলবায়ু হলো কোনো অঞ্চলে দীর্ঘ 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার সম্মিলিত রূপ। 2 নম্বর হলো পরিবর্তনশীলতা। বলছে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, এমনকি দিনের মধ্যে কয়েকবার পরিবর্তিত হতে পারে, কিন্তু জলবায়ু অত্যন্ত ধীর গতিতে পরিবর্তিত হয়। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে আমাদের জীবনে জলবায়ুর 2টি প্রভাব লিখো। চলো উত্তরটা দেখে না কি বলছে। বলছে প্রথমত হচ্ছে কৃষি ও অর্থনীতি। প্রথম পয়েন্ট হলো কৃষি ও অর্থনীতি। জলবায়ু কৃষিকাজকে সরাসরি প্রভাবিত করে। উষ্ণ আর্দ্র জলবায়ু ধান পাট চাষের জন্য উপযুক্ত, আবার শুষ্ক জলবায়ু গম বাজরা চাষের জন্য উপযোগী। এটি দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। আর দ্বিতীয় পয়েন্ট হলো পোশাক ও জীবনযাপন। জলবায়ু মানুষের পোশাক, খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের ধরন নির্ধারণ করে। উষ্ণ অঞ্চলে হালকা পোশাক এবং শীতল অঞ্চলে গরম পোশাক পরিধান করা হয়।
এখান থেকে তোমরা তো হুবহু প্রশ্ন কমন পাবে। আর আর যারা আমার চ্যানেলে নতুন এসছো বা যারা নতুন দেখছো ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন, কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন যদি মনে হয় যে হ্যাঁ এরকম হতে পারে বা এরকম, তো অবশ্যই সেগুলো কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো অবশ্যই আমি সেগুলো কমেন্টে রিপ্লাই আমি তোমাদের অবশ্যই করে দেবো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝো? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? উত্তর কি বলছে, বায়ুর আর্দ্রতা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। আর মাপক যন্ত্র হলো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। 4 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলে মাটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? আর এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন? উত্তরে কি বলছে মরু অঞ্চলে মাটি ভারতের রাজস্থান রাজ্যে দেখা যায়। এই মাটি লবণের পরিমাণ বেশি কারণ শুষ্ক জলবায়ু এবং বাষ্পীভবনের হার বেশি। মাটির নিচে থেকে কৌশিক প্রক্রিয়ায় লবণাক্ত জল উপরে উঠে আসে এবং জলে বাষ্পীভূত হওয়ার পর লবণকণা মাটিতে জমা হয়। 5 নম্বর প্রশ্ন কি বলছে, মেরুজ্যোতি কি? উত্তরে কি বলছে দেখে নাও, মেরুজ্যোতি হলো পৃথিবীর মেরু অঞ্চলে রাতের আকাশে দেখা যায় এক প্রাকৃতিক আলোর খেলা। এটি মূলত সূর্যলোকিত সৌরকণা, ইলেকট্রন ও প্রোটন পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তর থার্মোস্ফিয়ারে গ্যাসের অণুগুলির সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে আলোর বিকিরণ ঘটানোর ফলে সৃষ্টি হয়। উত্তর গোলার্ধে এটি অ্যারোরা বেরিয়ালিস বা উত্তরে আলো এবং দক্ষিণ গোলার্ধে অ্যারোরা অ্যাস্ট্রালিস বা দক্ষিণে আলো নামে পরিচিত হয়। চলো 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও, মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। উত্তরে কি বলছে, প্রথম টপিকটা হলো কি, বৃক্ষরোপণ। বেশি বেশি গাছ লাগানো, গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে ভূমিক্ষয় রোধ করে। 2 নম্বর টপিক কি বলছে ফসল আবর্তন। একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করলে মাটির উর্বরতা বজায় থাকে এবং ভূমিক্ষয় হ্রাস পায়। 3 নম্বর কি বলছে ধাপ চাষ। পাহাড় অঞ্চলে ধাপ কেটে চাষ করলে জল প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়, এর ফলে মাটির ক্ষয় রোধ হয়। 4 নম্বর টপিক হলো জমিতে আচ্ছাদন। পতিত জমিতে খড়কুটো বা অন্যান্য জৈব পদার্থ দিয়ে ঢেকে রাখলে জল ও বায়ুর দ্বারা মাটির ক্ষয় কমে। 4 নম্বর টপিকে কি বলছে দেখে নাও, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো 4টি, মান কত আছে, 3 করে টোটাল 12। দেখো প্রথমটা কি টিকা লেখো, লাল মাটি। চলো উত্তর কি বলছে লাল মাটি সাধারণত আর্দ্র ও উপ আর্দ্র অঞ্চলে উষ্ণমণ্ডলীয় জলবায়ুতে তৈরি হয়। এই মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এর লালচে ও বাদামি লাল রং বা লোহার অক্সাইড, বিশেষ করে ফেরিক অক্সাইড এর উপস্থিতির কারণে হয়। লোহিত জারণ প্রক্রিয়ার ফলে মাটি লাল বর্ণ ধারণ করে। এই মাটিতে কাদা বালি মিশ্রণ থাকে এবং জৈব পদার্থ পরিমাণ কম থাকে। এর জলধারণ ক্ষমতা মাঝারি। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, উড়িষ্যা, ছত্তিশগড় এবং ছোটনাগপুর মালভূমির কিছু অংশে এই মাটি দেখা যায়। লাল মাটি সাধারণত অনুর্বর হয় এবং এই মাটিতে ধান, রাগি, বাজরা এবং ডাল জাতীয় ফসল ভালো হয়। তবে যথাযথ সার প্রয়োগ ও সেচ ব্যবস্থার মাধ্যমে এর উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে আলোচনা করো। চলো উত্তর কি বলছে দেখো। উত্তরে বলছে যে আন্টার্কটিকা মহাদেশে ভারতের বিজ্ঞান গবেষণা ও অভিযান শুরু হয়েছিল 1981 সালে। এর প্রধান উদ্দেশ্য হলো মেরু অঞ্চলে জলবায়ু পরিবর্তন, বৈচিত্র্য, ভূবিদ্যা এবং বায়ুমণ্ডলীয় ঘটনা নিয়ে গবেষণা করা। ভারত এই মহাদেশ একাধিক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। প্রথমত হলো দক্ষিণ গঙ্গোত্রী। 1883 সালে এটি ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে এটি বরফের নিচে চাপা পড়ে ব্যবহার করা হচ্ছে না, শুধুমাত্র এটি স্লাইবেস হিসেবে কাজ করে। 2 নম্বর হলো মৈত্রী। 1989 সালে দক্ষিণ গঙ্গোত্রীর কাছে এই দ্বিতীয় গবেষণা কেন্দ্রটি স্থাপন করা হয়, যা বর্তমানে সক্রিয় রয়েছে এবং মেরু গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 3 নম্বর হলো ভারতী। 2011 সালে স্থাপিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র, যা পরিবেশগত দিক থেকে খুবই উন্নত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এই কেন্দ্রটি মহাসাগর বিদ্যা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণার বিশেষ অবদান রাখছে। ভারতের এই অভিযানগুলো আন্তর্জাতিক সহযোগিতা ও পরিবেশগত সুরক্ষার নীতি মেনে পরিচালিত হয় এবং বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন ও পরিবেশ গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। 3 নম্বর প্রশ্ন হলো গাছ কেটে ফেললে কী কী ক্ষতি হতে পারে বলে তোমার মনে হয়? চলো
কি বলছে দেখে নাও। উত্তর বলছে যে গাছ কেটে ফেললে পরিবেশ এবং জীবজগতের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। এর কয়েকটি প্রধান ক্ষতি নিচে দেওয়া হলো। দেখো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা চাইলে এগুলো ভিডিওর মাধ্যমে আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে তোমরা মনে রাখতে পারো, অথবা তোমরা এগুলোকে স্ক্রিনশট করে নিয়ে তোমরা খাতায় নোট করে নিও, সেগুলোকে পড়ে নিতে পারো। প্রথম টপিক কী বলছে দেখুন, বলছে জলবায়ু পরিবর্তন। গাছেরা কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে। গাছ কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে প্রধান ভূমিকা রাখে। 2 নম্বর পয়েন্টে কী বলছে ভূমিক্ষয় বৃদ্ধি। বলছে গাছের শিকড় মাটিকে ধরে রাখে এবং ভূমিক্ষয় রোধ করে। গাছ কেটে ফেললে মাটি আলগা হয়ে যায়, ফলে বৃষ্টি যা বাতাসের দ্বারা মাটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয়, যা ভূমিধস ও মরুকরণের কারণ হতে পারে। 3 নম্বর পয়েন্ট কী বলছে জীব বৈচিত্র্য হ্রাস। বনভূমি অনেক বন্যপ্রাণীর আবাসস্থল। গাছ কাটার ফলে তাদের বাসস্থান নষ্ট হয়, যার ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হতে পারে বা তাদের অস্বস্তি সংকটে পড়ে। তারপরে পরবর্তী পয়েন্ট হলো বৃষ্টিপাতের পরিবর্তন। গাছেরা স্থানীয় বৃষ্টিপাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন উজাড় হলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে, যা খরা ও জল সংকটের সৃষ্টি করে। পরবর্তী পয়েন্ট হলো শ্বাস ও প্রশ্বাস ও পরিবেশগত সমস্যা। গাছেরা বায়ু পরিশোধনে সহায়তা করে। গাছ কেটে ফেললে বায়ু দূষণ বাড়ে, যা মানুষের শ্বাস প্রশ্বাসজনিত রোগের কারণ হয়। চলো পরবর্তী দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তা ভালো করে এগুলো দেখে নাও। উত্তর কি বলছে মৌসুমী বায়ু হলো এক প্রকার ঋতুভিত্তিক বায়ুর প্রবাহ, যা সাধারণত 6 মাস স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এবং পরবর্তী 6 মাস সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর পয়েন্ট হলো ঋতুভিত্তিক পরিবর্তন। বলছে মৌসুমী বায়ু বছরে নির্দিষ্ট ঋতুতে তার দিক পরিবর্তন করে। গ্রীষ্মকালে এটি সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়ে বৃষ্টিপাত ঘটায় এবং শীতকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। 2 নম্বর পয়েন্ট হলো অনিয়মিত প্রকৃতি। মৌসুমী বায়ু আগমন এবং বিদায় অনিয়মিত হতে পারে। কখনো কখনো এটি দেরিতে আসে বা তাড়াতাড়ি চলে আসে, যা কৃষিক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। 3 নম্বর পয়েন্ট কি বলছে অনির্দিষ্ট বৃষ্টিপাত। মৌসুমী বায়ুর দ্বারা সৃষ্ট বৃষ্টিপাত সবসময় নির্দিষ্ট পরিমাণে হয় না। কখনো অতিবৃষ্টিতে বন্যা, আবার কখনো অনাবৃষ্টিতে খরাও দেখা যায়। পরবর্তী পয়েন্ট কি বলছে আর্দ্রতা। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু সমুদ্র থেকে আসার কারণে প্রচুর জলীয় বাষ্প বহন করে এবং এর ফলে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী পয়েন্টে কি বলছে ভূপৃষ্ঠের প্রভাব। ভূপৃষ্ঠের গঠন, পর্বতমালা এবং উষ্ণতার পার্থক্য মৌসুমী বায়ুর গতিপথ এবং বৃষ্টিপাতের পরিমাণকে প্রভাবিত করে। পরবর্তী প্রশ্ন কি বলছে শীতকালে ভারতের জলবায়ু শুষ্ক হয় কেন। দেখো উত্তরে কি বলছে দেখে নাও। উত্তরে বলছে শীতকালে ভারতের জলবায়ু শুষ্ক হওয়ার প্রধান কারণ কিছু রয়েছে, যেমন 1 নম্বর পয়েন্ট কি বলছে উচ্চচাপ বলয়। শীতকালে সাইবেরিয়ার এবং মধ্য এশিয়ার শীতল বায়ু রাশি ভারত মহাসাগরের দিকে প্রবাহিত হয়। এই সময় উত্তর ভারতের স্থলভাগের উপর উচ্চচাপ বলয় তৈরি হয়, যেখানে বাতাস শুষ্ক ও শীতল থাকে। পরবর্তী পয়েন্ট কি বলছে স্থলভাগ থেকে বায়ুর প্রবাহ। বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। শীতকালে স্থলভাগের উচ্চচাপ থেকে বায়ু সমুদ্রে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। যেহেতু এই বায়ু স্থলভাগ থেকে আসছে, এতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, ফলে বৃষ্টিপাত হয় না। পরবর্তী পয়েন্ট হলো পশ্চিমী ঝঞ্ঝা। যদিও শীতকালে ভারতের অধিকাংশ অঞ্চল শুষ্ক থাকে, তবু উত্তর পশ্চিম ভারতের ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝা কারণে কিছুটা বৃষ্টিপাত ও তুষারপাত হয়, তবে এটি সামুদ্রিক শুষ্কতার প্রবণতাকে খুব বেশি প্রভাবিত করে না। পরবর্তী পয়েন্ট হলো সূর্যের তীর্যক রশ্মি। শীতকালে সূর্যের রশ্মি ভারতের ওপর তীর্যকভাবে পড়ে, ফলে তাপমাত্রা কমে যায় এবং বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়, যা শুষ্ক আবহাওয়ার সৃষ্টি করে। দেখো 5 নম্বর টপিক কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। এক একটা প্রশ্নের মান কত করে 5 করে। প্রথম প্রশ্নটা কি বলছে দেখে নাও। পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই একটু ভালো করে তোমরা দেখে নাও। উত্তরে কি বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় উপাদানের সমন্বয়ে গঠিত এবং উলম্বভাবে বিভিন্ন স্তরে বিভক্ত। এই স্তরগুলি তাদের তাপমাত্রা, উচ্চতা এবং গ্যাসীয় ঘনত্বের উপর ভিত্তি করে আলাদা করা হয়। প্রধান স্তরগুলি হলো, প্রথম স্তর হলো ট্রপোস্ফিয়ার।
এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় 8 থেকে 15 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে আবহাওয়া প্রায় সমস্ত ঘটনা যেমন মেঘ, বৃষ্টি, বজ্রপাত ঘটে থাকে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে তাপমাত্রা হ্রাস পায়। পৃথিবীর অধিকাংশ জীব এই স্তরে বসবাস করে। পরবর্তী স্তর কি বলছে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরটি বিস্তৃত। এই স্তরে ওজোন স্তর অবস্থিত, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। জেট বিমানগুলি এই স্তরে শান্ত আবহাওয়ায় চলাচল করে। পরবর্তী কি বলছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে প্রায় 85 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এই স্তরের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস হয় এবং প্রায় -90°C পর্যন্ত পৌঁছাতে পারে। উল্কা এবং মহাকাশে অন্যান্য ছোট বস্তুগুলি এই স্তরে প্রবেশ করে পুড়ে যায়। পরবর্তী স্তর হলো থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার থেকে প্রায় 600 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই স্তরে বায়ুকণাগুলি সূর্যরশ্মির কারণে আয়নিত হয়, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়। বেতার তরঙ্গে প্রতিফলিত করে পৃথিবীতে ফিরিয়ে আনতে এই স্তরটি সাহায্য করে। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পায়। মেরুজ্যোতি এই স্তরে দেখা যায়। পরবর্তী স্তর হলো এক্সোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, যা থার্মোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 10,000 কিমি বা তারও বেশি উষ্ণতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এবং গ্যাসকণাগুলি মহাকাশে ছড়িয়ে পড়ে। কৃত্রিম উপগ্রহগুলি এই স্তরে অবস্থান করে। এখানে গ্যাসকণাগুলি গতি অত্যন্ত কম এবং এগুলি প্রায়শই মহাকাশে বিলীন হয়ে যায়। পরবর্তী প্রশ্ন কি বলছে ভারতের কৃষিক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। চলো উত্তরটা দেখে নাও কি বলছে ভারতের কৃষিক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব এতটাই গভীর যে একে ভারতীয় কৃষির মেরুদণ্ড বলা হয়। এর প্রভাবগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টে কি বলছে বৃষ্টির প্রধান উৎস। চলো, ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 80% আসে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে। এই বৃষ্টিপাতে ধান, গম, ডাল, তৈলবীজ এবং অন্যান্য খারিফ ফসলের জন্য অপরিহার্য। মৌসুমী বায়ুর ওপর নির্ভর করে ভারতের কৃষির উৎপাদন নির্ধারণ হয়। পরবর্তী পয়েন্টে কি বলছে দেখো, কৃষিচক্র নিয়ন্ত্রণ। মৌসুমী বায়ুর আগমন ও বিদায় ভারতের কৃষি চক্রকে নিয়ন্ত্রণ করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আসার সাথে সাথে খারিফ ফসলের চাষ শুরু হয়। এর বিদায়ের পর রবি ফসল যেমন গম, বার্লি চাষ করা হয়। পরবর্তী পয়েন্টে কি বলছে অর্থনীতি ও কর্মসংস্থান। ভারতের জনসংখ্যার একটি বিশাল অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। মৌসুমী বায়ুর ওপর কৃষি ফসল উৎপাদন নির্ভর করে, যা দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। ভালো মৌসুমী বায়ুর বৃষ্টি হলে কৃষকদের আয় বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটে। পরবর্তী পয়েন্ট হলো ভূমিগত জল সম্পদ বৃদ্ধি। মৌসুমী বায়ু বৃষ্টিপাত, নদ-নদী, হ্রদ, পুকুর এবং ভূগর্ভস্থ জলের স্তরকে পুনর্ভর করে। এটি সেচের জন্য প্রয়োজনীয় জলের সরবরাহ নিশ্চিত করে এবং কৃষকদের ফসল ফলাতে সহায়তা করে। পরবর্তী পয়েন্ট হলো ঝুঁকি ও অনিশ্চয়তা। মৌসুমী বায়ু অনিয়মিত এবং অপ্রত্যাশিত হতে পারে। কখনো কখনো অনাবৃষ্টিতে খরা দেখা দেয়, যা ফসল উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আবার কখনো অতিবৃষ্টিতে বন্যা হয়, যা ফসলের ব্যাপক ক্ষতি করে এবং এই অনিশ্চয়তা ভারতের কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পরবর্তী পয়েন্ট হলো এই প্রশ্নের শেষ পয়েন্ট হলো আঞ্চলিক বৈচিত্র্য। মৌসুমী বায়ুর প্রভাব ভারতের বিভিন্ন অঞ্চল বিভিন্ন হয়। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে বেশি বৃষ্টিপাত হয়, যেখানে ধান, পাট প্রধান ফসল। অন্যান্য দিকে শুষ্ক পশ্চিমাঞ্চলে কম বৃষ্টিপাত হয়, যেখানে বাজরা, ডাল ইত্যাদি ফসল চাষ হয়। সংক্ষেপে মৌসুমী বায়ু ভারতের কৃষি উৎপাদনের প্রাণকেন্দ্র এবং এর সঠিক ও নিয়মিত আগমন দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনীতি এবং গ্রামীণ জীবনযাত্রার জন্য অপরিহার্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে অ্যাড হয়ে যেতে পারো। সে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেখানে প্রোভাইড করে দেওয়া হয় এবং তোমরা জয়েন হতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।